আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি একটি নতুন পর্বে। আমাদের সাথে এই মুহূর্তে আমার সামনে বসে আছেন। আমি খুবই উৎসাহিত, আমি খুবই আনন্দিত নিহারকে আমার সামনে পেয়ে। আমরা অনেক দিন ধরে একসাথে কাজ করছি এনিগমা মাল্টিমিডিয়াতে। আপনারা নিশ্চয়ই জানেন যে এনিগমা মাল্টিমিডিয়া একটি ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার জন্য কাজ করে যাচ্ছে। সেই যুদ্ধের একজন যোদ্ধা আমি বলবো নিহার সুলতানা, যে আমাদের এখানে সিনিয়র প্রডিউসার হিসেবে কাজ করছেন। নিহার প্রতি রবিবার রাত 9টা থেকে 10টায় আমরা যেই লাইভ শো করি আজ গানের দিন, সেটার প্রডিউসার হিসেবে কাজ করছে। নিহার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। নিহার, আমার আপনার সাথে তো কথা তো শেষ হয় না, অনেক কথা আপনার সাথে বলতেই হয়। তো আসলে কেমন লাগছে আসলে, ইউ টেল আস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড। হিউজ। আসলে আপনি যেমন বলছেন যে আমার সাথে কথা বলা শেষ হয় না, আমারও কিন্তু এনিগমা নিয়ে কথা বলা শুরু করলে আসলে শেষ হয় না। আমার কাজের এক্সপিরিয়েন্স যদি বলি, অনেক দীর্ঘ একটা কাজের এক্সপিরিয়েন্স। আমি দীর্ঘদিন বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনগুলোতে কাজ করেছি এবং আমার যেহেতু অনেকগুলো সেক্টরে কাজ করার সুযোগ হয়েছে। প্রোডাকশন হাউসে কাজ করেছি, আমি এনজিওতে কাজ করেছি, বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছে। সেই জায়গা থেকে আজকে যখন এই রকম একটা এনিগমাতে, আর শুরু থেকে যদি বলি এনিগমা যে একটা এনিগমা, এটা জেনে আসিনি। ফ্রেশার হিসেবে যখন প্রথম টেলিভিশনে কাজ করি, সিএসবি নিউজ আমার শুরু, কোনো কিছু না জেনেই ওখানে গিয়েছিলাম। এটা একটা টেলিভিশন, সেটাও জানতাম না। আমার 14 গোষ্ঠীতে কেউ টেলিভিশন ব্যাকগ্রাউন্ডে ছিল না। আমি কিভাবে যেন চলে আসছি আমি জানি না। আসলে এনিগমায় আসার আগে আমি শুধু আমার এক কলিগের মাধ্যমে আমি জেনেছিলাম যে শান্তনু ভাই নামে একজন আছেন, যিনি অনেক ভ্যারাইটি টাইপের কাজ করেন, অনেক সেক্টরে অনেক কিছু নিয়ে কাজ করেন। তারপর মনে হলো যে আচ্ছা যাই দেখি, শান্তনু ভাইকে একটু নক করে দেখি তো কি করছে। তারপর আমি জানলাম যে এনিগমা টিভি, তখন ভাবছি যে একটা অনলাইন টেলিভিশন। এখানে আসার পর দেখলাম যে এটা একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে, এনিগমা টিভি থেকে এটা একটা ওটিটি হতে যাচ্ছে। এই এক্সপিরিয়েন্সটা একটা অনেক বড় এক্সপিরিয়েন্স। আরও বড় যেটা, সেটা হচ্ছে যে যেটার জন্য আমি আসলে শান্তনু ভাইকে, এনিগমাকে আমি অনেক কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে, যে আমি ভিডিও এডিটর হিসেবেই দীর্ঘ 16-17 বছর কাজ করেছি। সেই ইয়ে থেকেই কিন্তু এখানে এসে আমি এনিগমাতে এসে আমি বললাম যে আমি এডিটিংয়ে দীর্ঘদিনে আমার এক্সপিরিয়েন্স, কিন্তু আমি ওই সেক্টরে আজ কাজ করতে চাই না। এরকম না যে আমি কাজটাকে ভালোবাসি না, বা ওইটা না, কিন্তু আচ্ছা হয় না যে মানুষের আর একটু এক্সপ্লোর করে, একটু এক্সপ্লোর করে দেখা, বা ভ্যারাইটি যেটাই বলেন, ওই জায়গা থেকে আমার মনে হলো যে আমি একটু করে দেখি, এবং আমাকে সেই সুযোগটা এনিগমা দেয়। কিছু জিনিস তো থাকেই মানুষের ইচ্ছার জায়গা, বা কিছু জিনিস থাকে মানুষের ফিউচারের স্বপ্নের জায়গা। তো এনিগমাতে কাজ করতে এসে কি আপনার কখনো মনে হয় যে আপনার এই জার্নিটাতে কোথাও অবস্ট্রাগল তৈরি হচ্ছে, বা এনিগমার স্টাফদের সাথে মিশে কি আপনার মনে হচ্ছে যে আপনি একটু ফ্যামিলির বাইরে আছেন, বা বিং এ সিনিয়র গাই, আপনার এই জার্নিতে, এই যে 9 মাস 10 মাসের জার্নিতে, সেই জার্নিতে কি কখনো আপনার মনে হচ্ছে যে ভালো লাগতেছে না, এদের সাথে কি কাজ করবো, জুনিয়রদের সাথে কেমনে কাজ করবো, কেমনে কোপ আপ করবো, যে এই যে শুটিংয়ে যাওয়া, সিটিএ বানানো, তারপরে ভয়েস দেওয়া, তারপরে প্রতিদিনই নতুন নতুন কিছু জিনিস অ্যাড হচ্ছে আপনার কাজের মধ্যে, এইখানে আপনার অনুভূতিটা জানেন? এক কথায় বলতে গেলে অনেক ভালো। আমার বাইবর্ন আমার কিছু মানে গড গিফটের আমি বলবো, সৃষ্টিকর্তা আমাকে কিছু জিনিস দিয়েছে যেই কারণে আমি যে কোনো জায়গায় কোপ আপ করতে পারি। এটা এরকম না যে আমার চেয়ে সিনিয়র, আমার চেয়ে জুনিয়র, ওর সাথে আমি কাজ করতে পারি না। এই জিনিসগুলো কখনো আমার মধ্যে কাজ করেনি। শুরু থেকে যদি বলি, যখন বললাম যে সিএসবি নিউজ আমি যখন প্রথম জব করি, 20 জন ভিডিও এডিটর ছিল, 21 জন ছিলাম আমরা, 20 জনের মধ্যে আমি একমাত্র মেয়ে ছিলাম। আমি এটা কখনো ফিল করি নাই। হ্যাঁ, কিছু কিছু যখন ফিল হতো যে নাইট করতে হবে, শুক্রবার দিন ছুটি নাই, ছুটিটা আবার অন্য দিন, মানে অনেক রকমের ইয়ে চলে আসছে, কিন্তু ওই জিনিসগুলোকে মেনে নিতে আমার অনেক বেশি অসুবিধা হয়নি, যেহেতু আমি যে কোনো জায়গায় কিন্তু আমি চট করে আমাকে সেট করে নিতে পারি। যে কারণে ওইটা কখনো এনিগমাতেও আমার কখনো মনে হয়নি যে ও আমার চেয়ে ছোটো, আচ্ছা ওকে এইভাবে ট্রিট করি, ও আমার চেয়ে বড়, ওকে এইভাবে ট্রিট করি। আর একটা জিনিস হচ্ছে কি, যেটা আমি খুব ফিল করি, মানুষ নিজেকে যদি ভালোবাসে তাহলে তার চারপাশটাকে কিন্তু সে ভালোবেসে আপন করে নেয়, সেটাও আমার মধ্যে আছে। মানে আমি আসলে নিজেকে অনেক বেশি ভালোবাসি। আরেকটা জিনিস আমি অ্যাড করি,
সেটা হচ্ছে যে কোনো সমস্যায় সুন্দর একটা হাসি দেওয়া, তাই না? অভিযোগ নাই, হ্যাঁ, কিন্তু সুন্দর একটা হাসি দিয়ে প্রবলেমটা সলভ করে ফেলা। ক্যারিয়ারিস্ট হিসেবে হোয়াই ইউ হ্যাভ চুজেন ভিডিও এডিটিং? ছোটবেলা থেকে আমার একটা জিনিসই ছিল যে চাকরি করব, কারণ আমার আশপাশে আমার মা ছিলেন হাউসওয়াইফ এখনো, নর্মাল একটা সাধারণ ফ্যামিলি যেটা হয় বাংলাদেশে সেই রকম ফ্যামিলি আমাদের বাবারা চাকরি করতেছে, মারা ঘরে। হ্যাঁ, এই যে একটা মেন্টালিটি, আমি জানি না, আমার ধারণা আমার মায়ের মধ্যে অথবা বাবার মধ্যে হয়তো কিছুটা ছিল, যেটা আমার মধ্যে চলে আসছে খুব বেশি মাত্রায়। ওইটা খুব কাজ করতো যে এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ। ছোটবেলায় হচ্ছে বারান্দায় বসে আম্মার সাথে বলতাম, ও যে মাঠে খেলছে একটা ছেলেকে দেখে বলতাম, তখন আম্মা হচ্ছে জানা নিষেধ করতেছে কি। ফ্যামিলিতে আমরা 4 বোন, ভাই নাই। তো 2 বোনের পরে যখন আমি হলাম, সবার একটা থাকে না এক্সপেকটেশন যে এটা হচ্ছে ছেলে হবে। আমার বাবার নাম আব্দুল কাদের, তো বলতো যে কাদের সাহেব এটা ছেলে হয়েছে। আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার। ওনার সাথে আমি যখন একটু বড় হওয়ার পরে অফিসে যেতাম, বাবা আমাকে ড্রেস আপগুলো ওইরকম কিনে দিত, হয়তো গেঞ্জি সেট কিনে দিত, শার্ট প্যান্ট কিনে দিত। আমি ওইভাবে পরে ওই রকম একটা ইয়ে নিয়ে কিন্তু বড় হয়েছি যে আমি হচ্ছি বাবার ছেলে। খুব যে বড় স্বপ্ন দেখা, ওটা কিন্তু আমি কখনো দেখি নাই, যে কারণে হয়তো আজকে আমি এই জায়গায়। যদি এরকম কোনো গোল সেট করে ফেলতাম, তাহলে হয়তো জানি না যে আমি অনেক বড় কোনো জায়গায় থাকতাম, এনিগমা হয়তো আমার ইন্টারভিউ করতে যেতে পারতো, এরকমও হতে পারতো। এনিগমা ইজ ডুইং দ্যাট, এনিগমা আপনার ইন্টারভিউ করছে। হ্যাঁ, আমি লাকি সেদিক দিয়ে। একটাই লক্ষ্য ছিল, চাকরি করব। ইভেন আমার ফ্যামিলিরও অনেক বেশি চাওয়া ছিল না কারোর প্রতি। আমার বাবা ইঞ্জিনিয়ার, কিন্তু সে ওইভাবে করে কখনো ওই স্বপ্নটাকে আমাদেরকে দেয়নি যে তুমি ইঞ্জিনিয়ার হও। তবে হ্যাঁ, এরকম। মাই কোয়েশ্চেন ওয়াজ হোয়াই ভিডিও এডিটিং? সরি, আমি অনেক লম্বা করে ফেলছি হয়তো। তো ওই যে কাজের ক্ষেত্রে যখন দেখলাম যে তখন কিন্তু নতুন আসছে বাংলাদেশে অ্যাপটেক, এনআইআইটি, ওই সাপোর্টটা কিন্তু আবার পাই বাবার কাছ থেকে। যখন বললাম যে বাবা কম্পিউটার কিনবো, বললো হ্যাঁ কেন, মানে ওটা দিয়ে কী হবে, কি অত জানার দরকার নেই। আচ্ছা, মেয়ে চাইলো, আচ্ছা ঠিক আছে দিয়ে দিই। একটা কম্পিউটার নিয়ে আসলাম বাসায়। এটা দিয়ে কি করব তা তো জানি না, ইন্টারমিডিয়েট পড়ি তখন। কি করে এটা দিয়ে? আচ্ছা শিখো কিছু, কোথায় শিখবো? তারপর গেলাম অ্যারিনা মাল্টিমিডিয়াতে, অ্যাপটেকের আন্ডারে ছিল অ্যারিনা মাল্টিমিডিয়া। তখন এটা মাল্টিমিডিয়া কোর্স হইতো, একটা মাল্টিমিডিয়া, তখন 3 মাসের একটা কোর্স, 6 মাসের একটা কোর্স এরকম ছিল। কোর্সটা করার পরে দেখলাম যে আমার ভালো লাগছে এটাতে, ফটোশপ শিখলাম, ইলাস্ট্রেটর শিখছি। তারপরে আস্তে আস্তে 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স করলাম। আমাদের তখন ইনস্ট্রাক্টর আসতেন কলকাতা থেকে, আমার স্যার ছিলেন, উনি খুব পছন্দ করতেন আমাকে। তো যখন কোর্স করে বেরোলাম, স্যার আমাকে একদিন ফোন করে বললো, নিহার জব করবা? স্যার হ্যাঁ করব, জব করব। যেহেতু আমার ছোটবেলা থেকে একটা ইয়ে ছিল চাকরি করব, স্যার বলছে চাকরি করব, চাকরি করতে চলে গেছি। হ্যাঁ, কি জিনিসটা জানি না। কার্টুন সিডিগুলোকে নিয়ে ওগুলোকে ট্রান্সলেট করে বাংলা করে ডাব করে সিডি করে করে বিক্রি, তখন সিডির খুব প্রচলন ছিল ওই সময়টায়। বাংলাটা করতাম, করে ওগুলোর ভয়েস দিতাম। তো ওই কাজটা আবার আমার খুব ভালো লাগতো, ভয়েস দেয়া, ওই স্ক্রিপ্ট করা, তারপর ওগুলোকে নিয়ে আবার ওই ভয়েস বসানো, এডিটিং আর কি। ওই এডিটিংয়ে ওইভাবে চলে আসছি, ওইটা ছিল আমার প্রথম জব। এইভাবে করে এই লাইনে চলে আসলাম। এরপরে যখন মাস্টার্স শেষ হলো, তখন এই প্রথম আলোতে ছোট ছোট অ্যাডভার্টাইজ দেখতাম, যেখানে আমার একটুখানি এই মাস্টার্স আর কিছু উদ্যমী লোক চাই এরকম যেটাই দেখতাম ওইখানে সিভি দিয়ে দিতাম। তারপর আস্তে আস্তে একদিন একটা কল আসলো যে ইন্টারভিউ মহাখালীতে। গেলাম, এখানে ফার্স্ট কল, জানি না এটা কি, শুধু জিজ্ঞেস করলো কিসে পড়ি টড়ি, এসেই চলে আসছি। এরকম করে তৃতীয় ইন্টারভিউতে আমি জানলাম যে এটা একটা চ্যানেল হতে যাচ্ছে, সিএসবি নিউজ। এরপরে কিন্তু এই চ্যানেলে ঢুকলাম। তারপরে তো আস্তে আস্তে ভিডিও এডিটিংয়ে যেহেতু ঢুকলাম, তারপরে জবগুলো আস্তে আস্তে শুধু ভিডিও এডিটিংয়েরই ছিল। তাহলে ভিডিও এডিটিংয়ে 16 বছর। 16 বছর। এনিগমা মাল্টিমিডিয়া এসে পজিশন চেঞ্জ, সো ইউ বিকাম সিনিয়র প্রডিউসার। হ্যাঁ। সো এই ট্রান্সফরমেশনটাকে আপনি কীভাবে নিচ্ছেন? কাজ করতে করতে আমি দেখেছি যে আচ্ছা এই জায়গাটায় আমার অভিজ্ঞতা না থাকলেও আমার কিছুটা পারদর্শিতা আছে, আমি এটা করতে পারবো। ওই জায়গাতেই আমার ওই চ্যালেঞ্জগুলো নিতে ভালো লাগে। এই ট্রান্সফরমেশনে আপনি ভিডিও এডিটর থেকে নাও ইউ বিকাম সিনিয়র প্রডিউসার, অ্যান্ড ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা 1 ঘন্টার লাইভ শো, আজ গানের দিন। এই জায়গায় আপনি কোপ আপ করলেন কীভাবে? হ্যাঁ, ইউ হ্যাভ অ্যাবিলিটি টু কোপ আপ অ্যাজ ইউ সেড বিফোর, বাট দ্য থিং ইজ দ্যাট টোটালি ডিফারেন্ট জায়গা। তো হ্যাঁ, এডিটরের জন্য ডিরেকশন দেওয়াটা ইজি হয়, বিকজ তাদের একটা কাটিং পয়েন্ট থাকে, তারা জানে কোথায় কাটতে হবে। বাট
প্রোগ্রাম যখন ইট ইজ এ প্রোগ্রাম, সো এটার ব্যাকগ্রাউন্ডের কাজ, এটার অনলাইনের কাজ, দেন এটার একটা লাইভ শো, সো শিল্পী ম্যানেজ করা, তাদের আসা, তাদেরকে রেডি করা, আপনাকে লাইভ করা, ইটস এ হিউজ টাস্ক ইনফ্যাক্ট। সো এডিটিং থেকে এইখানে এইটার অনুভূতিটা জানতে চাই। আমার জন্য চ্যালেঞ্জ ছিল যেটা, এটা একটা সিজন হয়ে আসছে, এটা সেকেন্ড সিজন, সুতরাং নতুন কিছু করতেও না পারি, ওই সিজনটাকে যেন এই বেটার হইতো। হ্যাঁ, এইটাকে খুব ফিল করতাম যে মানে এটার জন্য আমার স্ট্রাগল করতে হয়েছে যে যত কিছু করতে হয় আমি করব। সো ইউ হ্যাভ কমপ্লিটেড অলরেডি 17 এপিসোড, রাইট? 17টা এপিসোড অলরেডি করে ফেলছেন। এতে করে কি আপনার কনফিডেন্স বেড়েছে আগের থেকে? ডেফিনেটলি কনফিডেন্স তো বাড়ছেই, তবে এখন যেটা হচ্ছে, প্রথম দিকে যেটা ছিল আমার দিক থেকে ছিল, এবং আমি প্রতিষ্ঠানের দিক থেকে, এনিগমার দিক থেকেও হয়তো বলবো যে আগে শুরুতে যেটা ছিল, আচ্ছা ঠিক আছে করতে পারি কিনা দেখি। এখন যখন করে আসছি, আমার কাছে আমার এক্সপেকটেশনটা বেড়ে গেছে যে আরও কীভাবে ভালো করা যায়, কোন জায়গাটায় আমার ইনপুটটা ভালো হয়। এখন এখানে স্ট্রাগল ফিল করতেছি আমি। এনিগমা মাল্টিমিডিয়ায় কাজ করতে এসে, যেমন আপনার পুরুষ কলিগ, আপনি যদি কাজ করতে যান ম্যাক্সিমাম সময় আপনাকে পুরুষ কলিগদের সাথে কাজ করতে হয়, লাইক আপনার এডিটর অর ইউর ক্যামেরাম্যান অর ইউর অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান অর সামবডি ফ্রম অ্যাডমিন, HR, তো অ্যান্ড বিসাইড দ্যাট আপনার সাথেও অনেক ছেলে কাজ করে। একজন মেয়ে হিসেবে আপনি কি ফিল করেন যে এই সেক্টরে একজন মেয়ে হিসেবে কাজ করাটা কতখানি চ্যালেঞ্জিং? নারী হিসেবে আমি বলবো যে পুরো পৃথিবী জুড়েই একটা চ্যালেঞ্জ। মুসলিম কান্ট্রি হিসেবে যদি বলি, আমাদের চ্যালেঞ্জটা একটু বেশি, মুসলিম হিসেবেই বেশি। তারপরে আমি বলবো যে এখন যদি এই সময়ের কথা বলি, অনেকখানি ডেভেলপ করে গেছে। তবে ওই যে পৃথিবীব্যাপী কিন্তু মেয়েদের কাজের, আমি বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ হয়েছে আমার, বিভিন্ন দেশে যারা আমাদের ফ্রেন্ডরা আছে তাদের সাথে যখন আমি কথা বলি, সোসাইটির খুব, আমাদের সোসাইটিকে সবসময় আমরা খুব করে বলি যাই এই সোসাইটি এইভাবে চিন্তা করে। এটা কিন্তু শুধু বাংলাদেশের কনটেক্সটে, এশিয়ার কনটেক্সটে বা মুসলিমদের জন্য না, অনেক কিছুতেই আমি ওদের কাছে যখন শুনি তখন দেখি যে অনেক অনেক জিনিসেই আমাদের সাথে ওদের মিল। আমার মনে হয় এই জায়গাটায় পরিবর্তন অনেক আসছে, সারা পৃথিবীতেই অনেকখানি আসছে। প্রচুর মেয়েরা অনেক ভারী ভারী কাজ করে, অনেক যদি আমি বলি যে অনেক ইন্টেলেকচুয়াল ওয়ার্ক করে। যেমন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে অ্যাজ এ টেকনিক্যাল পারসন, আপনি তো একজন প্রেজেন্টার হইতে পারতেন, তাই না? বা আপনি নিউজ পড়তে পারতেন, বা এরকম অনেক কিছুই করতে পারতেন, না করে টেকনিক্যাল একটা জায়গায় আপনি আপনার ক্যারিয়ারকে সামনে আগায় নিয়েছেন। সো সেই জায়গাটার থেকে আমি চ্যালেঞ্জটা, মানে এমনিতেই তো মিডিয়াতে কাজ করা মেয়েদের জন্য অনেক বড়, আমাদের দেশের ট্যাবও এখনো ভাঙে নাই, কিন্তু প্রচুর মেয়েরা এখন রিপোর্টিং করছে, নিউজ করছে, ডেস্কে কাজ করছে, বাইরে কাজ করছে, তাই না? সো সেই জায়গার থেকে এই যে টেকনিক্যাল জায়গায় কাজ করা ইন টেলিভিশন, এই জায়গাটা আপনার স্ট্রাগলটা কোন জায়গায়? আমি যেটাকে খুব ভালোবেসে করেছিলাম সেটা হচ্ছে যে আমি কাজটাকে ভালোবাসতাম বলেই কিন্তু টেকনিক্যাল বা ওই যে বললাম না যে কোনো কিছু বুঝে কিন্তু আমি আসিনি, এই কাজটা করতে ভালো লাগতো জন্য কিন্তু এখানে এসেছি। এবং এটা তখনও জানি না যে ভিডিও এডিটিং একটা জব টাইটেল, এটা একটা ডেজিগনেশন, এত কিছু জেনে কিন্তু আসিনি, কাজটাকে ভালোবেসে এসেছিলাম। এবং বাংলাদেশে যে এখনো পর্যন্ত কিন্তু ভিডিও এডিটর মেয়ে হিসেবে ভিডিও এডিটিংয়ে কিন্তু এখনো পর্যন্ত সংখ্যাটা বাড়েনি, অনেক বেশি বাড়েনি। হ্যাঁ, এখনো পর্যন্ত কিন্তু ক্যামেরা পার্সন বলি বা এই যে টেকনিক্যাল ভিডিও এডিটিংয়ে যদি বলি, এই সাইটগুলোই তো টেকনিক্যাল, ক্যামেরায় বা ভিডিও এডিটিংয়ে কিন্তু এখনো মেয়েদের সংখ্যা কম। চ্যালেঞ্জ আমি আমার ক্ষেত্রে ফিল করিনি। এনিগমার কাছে আপনার এক্সপেকটেশন কি এখন পর্যন্ত? এনিগমারকে যতটুকু আমি জেনেছি, এনিগমার এত বড় বিশাল স্বপ্ন, তো পথ অনেক যেতে হবে, ওইটাকে, ওই মাইন্ডসেটটা যাতে সবার মধ্যে তৈরি হয়, এটা খুব জরুরি। যে মানে স্বপ্ন অনেক বড় স্বপ্ন দেখি না আমরা ওইভাবে, এবং যখন কাজের ক্ষেত্রে আমার মনে হয় কি যে একাগ্রতা আমাদের খুব কম, আমাদের আমি বলবো বাংলাদেশের ক্ষেত্রে হয়তো, এটা আমি জানি না, ওইটাকে একটু ধরে রাখা, ওই সাফল্যের ওই জায়গাটা যে আমরা যেখানে আমরা পৌঁছতে চাই,
একটু ধৈর্য ধরে ওই জায়গা পর্যন্ত যাওয়া। এবং আমি আমার জায়গা থেকে যদি বলি, এই পর্যন্ত আমি যে কয়টা জায়গায় কাজ করেছি, সিএসবি নিউজ থেকে, যমুনা টেলিভিশন থেকে, আমি যখন এনজিওতে কাজ করেছি, আমি হাঙ্গার প্রজেক্টে কাজ করেছি, স্টেপসে কাজ করেছি, কোনো জায়গায় সফলতার দিক থেকে তারা কোনো দিকে কম ছিল। আমি এখন কাজ করছি বলেই যে সেটা না, কিন্তু এনিগমা মাল্টিমিডিয়া, এনিগমা টেলিভিশন, এনিগমা ওটিটি হিসেবে যখন যাবে, খুব বড় একটা জায়গায় যাবে, এইটা আমি আমার জায়গা থেকে এক্সপেক্ট করি। আপনার জায়গা থেকে সাজেশন কি? একটা বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হলে পেছন থেকে যে মানুষগুলো কাজ করে তাদের মোটিভেশন, তাদের ডেডিকেশন সব কিছু একসাথে হয়ে গেলে ভালো। ওই জায়গাটায় এখনও আমার যেটা মনে হয় এনিগমার আরও কিছু এক্সপার্ট হ্যান্ডস দরকার, আরও এক্সপার্ট হেড দরকার, হ্যান্ডস এবং হেড যারা এই জায়গাগুলোকে এত বড় স্বপ্ন নিয়ে যখন এগিয়ে যাওয়া, আরেকটু গুছিয়ে তারপরে এগিয়ে যাওয়াটা মনে হয় এখন মনে হয় যে এটা সময়। না, খুবই ভালো, খুবই সুন্দর সাজেশন। আপনি এনিগমাতে কি দেখতে চান? এনিগমার যেটা আমার ভালো লাগে যে ভাইরাল কন্টেন্টের জন্য এনিগমা দৌড়ায় না, ছুটে না। একটা কন্টেন্ট তৈরির পেছনে যাতে সেই কন্টেন্টটা কিভাবে দেশের কাজে, মানুষের কাজে লাগে এবং সবার জন্য যেটা ভালো, এরকম কন্টেন্টগুলোর পেছনেই তো ছুটছি আমরা। তো ওই জায়গাটাতেই জোর দেয়া। এবং আমি চাই যে অবশ্যই নারীদের বিষয়ের কিছু কন্টেন্ট আসবে এবং বাংলাদেশের মানুষকে তো এটা বলতে পারি না যে সব ছেড়ে ছুড়ে এনিগমা টেলিভিশন দেখেন, ওটিটিতে আসেন। এনিগমার কন্টেন্টগুলোই যাতে এমন হয় যাতে মানুষ 2 দিন পরে যেন এটা বলে যে এনিগমাতে ওই জিনিসটা দেখলাম, এটা খুব ভালো ছিল। আমি আগে ডিসকভারি দেখতাম, এখন ডিসকভারি দেখি না, এনিগমা দেখি। আগে এটিভি দেখতাম বা আগে যমুনা টেলিভিশন দেখতাম, সময় দেখতাম, এখন আমি এনিগমাতেই সব কিছু পাচ্ছি। আমি এনিগমাকে ওই জায়গাটায় দেখতে চাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শেষ করে দিই, আপনার দর্শকদের প্রতি কিছু বলার থাকলে। আমি বলতে চাই সব দেখেন, সব কিছু দেখেন, ভালো খারাপ সব কিছু দেখে নিয়ে ভালো জিনিসটা নেন। এখন ভালোর সংজ্ঞাও কিন্তু এক এক রকম। আপনি যেটা ভালো বলছেন আমার কাছে সেটা ভালো নাও হতে পারে। এনিগমার মতো কাজ করে যাবে, সবাই সবার মতো কাজ করে যাবে, কিন্তু দিন শেষে যেন আমি এটা বলতে পারি যে হ্যাঁ, আমি আজকে ভালো কিছু নিয়েছি, ভালো কিছু দিয়েছি। নিজেকে ভালোবাসবেন, নিজের কাজটাকে ভালোবাসবেন এবং আরেকজনের ক্ষতি না হয়, এরকম এই এটা যাতে থাকে আপনার নিজের মধ্যে যে আমি যেটা করছি এটা দিয়ে আরেকজনের কোনো ক্ষতি হচ্ছে না। এই তো। ধন্যবাদ নিহারকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আশা করি আপনার সাজেশন, আপনার মতামত আমাদের কর্তৃপক্ষের কাছে পৌঁছবে এবং কর্তৃপক্ষ আপনার এই যে হেড হান্টিংয়ের ব্যাপারটা সেটা নিশ্চয়ই ওনারা মাথায় রাখবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও আজকের মতো বিদায় জানাচ্ছি। আমাদের সাথে এতক্ষণ ছিলেন নিহার সুলতানা, যিনি আমাদের এখানে এনিগমা মাল্টিমিডিয়াতে সিনিয়র প্রডিউসার হিসেবে কাজ করেন। এতক্ষণ আমরা তার কথা শুনলাম একজন নারী হিসেবে, একজন টেকনিক্যাল পার্সন হিসেবে, এবং দেশ এবং কন্টেন্ট নিয়ে উনি অনেক কিছু বললেন। আশা করি আমাদের এনিগমা মাল্টিমিডিয়ার পথ চলাতে এই ধরনের সাজেশন, এই ধরনের অভিজ্ঞতাগুলো আমাদের কাজে লাগবে এবং আমরা আস্তে আস্তে বড় হতে থাকব। পাশাপাশি আমি এতটুকু বলতে চাই যে নারীর ক্ষমতায়ন শুধু মুখে বললে হবে না, নারীকে আসলে ক্ষমতা দিতে হবে। সো আমার কাছে মনে হয় নারীকে ক্ষমতা দেয়া শুরু করুন, সেটা ঘর থেকেই শুরু করুন, হয়তো বা আপনার ফ্যামিলি থেকেই শুরু করুন। আমার মনে হয় যে আপনি ঠকবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনিগমা টিভির সাথে থাকবেন।